শেখ হাসিনার শাসন ব্যবস্থার স্টাইলটা হচ্ছে বেনিভোলেন্ট ডিকটেটরশিপ, অর্থাৎ উপকারী একনায়কতন্ত্র অথবা স্বৈরতন্ত্র, যা খুশি বলতে পারেন। শেখ হাসিনাই কিন্তু প্রথম বাংলাদেশে এই আইডিয়াটি আমদানি করেননি। এটি প্রথম ব্যবহার করেছিলেন হোসেইন মোহাম্মদ এরশাদ। এবং আপনাদের মনে পড়ে হোসেইন মোহাম্মদ এরশাদ মৃত্যুর পূর্বে তার সর্বশেষ পদবি কি ছিল? তিনি ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা। সুতরাং খুব সহজেই বোঝা যায় শেখ হাসিনা কার কাছ থেকে এই আইডিয়াটি ধার নিয়েছেন এবং সেটিকে ডেভেলপ করেছেন। এখন স্বৈরতন্ত্র কিংবা ডিকটেটরশিপ শব্দটা শুনতে যতই খারাপ লাগুক, বাংলাদেশের ক্ষেত্রে এই শব্দটি খুবই প্রাসঙ্গিক। কারণ বাংলাদেশের অ্যাভারেজ মানুষ, বেশিরভাগ মানুষ গণতন্ত্রের জন্য, প্রকৃত গণতন্ত্রের জন্য প্রস্তুত না। যে দেশের মানুষগুলো সরকারি সম্পদ লুট করে, গণভবন লুট করে, নিজেদের ঐতিহ্য জাদুঘর পুড়িয়ে ফেলে, যে দেশের মানুষগুলো সুযোগ পেলেই লুটপাট করে, হত্যা করে, খুন, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতন করে, যে দেশের মানুষগুলোর মধ্যে কোনো একতা নেই, পারলে তারা ভাইয়ে ভাইয়ের মাংস খেয়ে ফেলবে, যে দেশের মানুষগুলোর নৈতিকতার মান অত্যন্ত নিচু পর্যায়ের, অন্যান্য সকল মুসলিম দেশগুলোর মানুষগুলোর মতোই বাংলাদেশের মানুষের নৈতিকতার মান অতি নিম্ন পর্যায়ের। কারণ তারা বিশ্বাস করে বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো মাসালা, বিশেষ কোনো ইবাদতের মাধ্যমে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলা যায়, সমস্ত অপরাধ থেকে তারা মুক্ত হয়। এমনকি একজন পাপী মুসলিমের পরিবর্তে আল্লাহ একজন অমুসলিমকে দোজখে নিক্ষেপ করবেন এবং সেই মুসলিমটিকে বেহেশত নসিব করবেন, এমন হাদিসও পাওয়া যায়। এদের মাথা পিছন দিকে ঘোরানো, যে কারণে এরা হাঁটলেও পিছন দিকে হাঁটে, দৌড়ালেও পিছন দিকেই দৌড়ায়। শুধুমাত্র এদের পাছায় ক্রাশ ক্রাশ করে বাড়ি মারলেই তখন তারা কিছুক্ষণের জন্য হয়তোবা সামনের দিকে এগোতে পারে। এই বোর্ডটা যখন আপনার মাথায় ঢুকবে, আজ যারা গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন তারাও হয়তো কিছুদিন পরেই ভোল পাল্টে হয়ে উঠবেন এক একজন একনায়ক, যদি এই বাংলাদেশে টিকে থাকতে চান। সরকারি সমস্ত সম্পত্তি যে তাদের টাকা দিয়েই বানানো, এগুলো নষ্ট করলে তাদের টাকা দিয়েই আবার এগুলো বানানো হবে, এ ব্যাপারে তাদের বিন্দু মাত্র কোনো ধারণা নেই। যদি কাউকে জিজ্ঞেস করেন তারা হয়তো বলবে সরকারি সম্পত্তি হচ্ছে আল্লাহর দান, এই জন্যই তারা হয়তো সেগুলো লুটে পুটে খেতে বিন্দু মাত্র লজ্জাবোধ করে না। ইনফ্যাক্ট একটা রাষ্ট্র ব্যবস্থা কি, সেটা কিভাবে চলে, কার পরিশ্রমে সবকিছু অর্জিত হয়, সে ব্যাপারে বেশিরভাগ মানুষেরই তেমন কোনো ধারণা নেই। তাদের মাথায় সেই ঔপনিবেশিক আমলের ভূত এখনো চেপে ধরে আছে। তারা শুধু জানে সরকারের কাছে ভিক্ষা চাইতে হবে, সরকার যদি দয়া হয়, তারা যদি দাক্ষিণ্য করে, তাহলে এই জনগণ কিছু পাবে, না হলে নাই। ঠিক যেমনটা তারা করে এসেছে ইংরেজ আমলে, পাকিস্তান আমলে। সুতরাং এই মানুষগুলোকে নিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়তো অসম্ভব নয়, তবে ভীষণ দুরূহ। সেজন্যই আমি দীর্ঘদিন ধরে বলে এসেছি, এই ইট পাথরের উন্নয়ন প্রকৃত উন্নয়ন না। জাস্ট পুড়িয়ে ফেললেই শেষ, জাস্ট ভেঙে ফেললেই শেষ। গড়তে যেটা লাগবে হয়তো 10 বছর, সেটা ভাঙতে সময় লাগবে 10 মিনিট। আসল ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের মানবিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দরকার ছিল সাংস্কৃতিক উন্নয়ন, সেটাকে টোটালি ইগনোর করা হয়েছে। শুধুমাত্র শেখ হাসিনার আমলে নয়, পুরো বাংলাদেশের ইতিহাস জুড়ে। অথচ মানবিক উন্নয়ন যদি করা না হয়, তাহলে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। একবার কল্পনা করে দেখুন, এই বাংলাদেশে সমস্ত মানুষগুলোকে পরিবর্তন করে যদি জাপানিজ নিয়ে আসা হয়, তাহলে এই বাংলাদেশই হয়ে উঠবে কিছুদিনের মধ্যে জাপান। আবার এই বাংলাদেশের মানুষকে যদি আপনি জাপানে নিয়ে ছেড়ে দেন, খুব অল্প দিনের মধ্যে জাপান হয়ে উঠবে আরেকটি বাংলাদেশ। শুধু মানুষগুলোকে পরিবর্তন করলেই গোটা দেশ পরিবর্তিত হয়ে যায়। একটা দেশ
এই জন্যই উন্নত যে সেখানে উন্নত মানুষ বসবাস করে। আর সেই মানবিক উন্নয়ন করার প্রথম ধাপ হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। প্রাইমারি শিক্ষায় হাত দিবেন না, সেটি যথেষ্ট, অন্তত বাংলাদেশের আগের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত মানের একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। সেটিকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করবেন। সেটিকে বাদ দিয়ে আবার পূর্বের শিক্ষা ব্যবস্থায় ফিরে গেলে বাংলাদেশের যে ক্ষীণ সম্ভাবনাটুকুও তৈরি হয়েছিল সেটিও ধ্বংস হয়ে যাবে। যেসব অভিভাবক খুব চিন্তিত তাদের বাচ্চারা আলু ভর্তা বানাতে শিখে কিভাবে পরবর্তীতে জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তারা দয়া করে ওভার থিঙ্কিং করা বন্ধ করেন। আপনার শিশুরা যখন বড় হবে তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বিদেশ থেকে আমদানি করা হবে না, এলিয়েনদেরকে ধরে নিয়ে এসে বসানো হবে না। আপনার শিশুরাই ভবিষ্যৎ রচনা করবে। তারা আপনাদের থেকে অনেক বেশি রেসপন্সিবল হবে, কারণ তারা নিজের কাজ নিজে করতে শিখে বড় হয়েছে। আমি বিশ্বাস করি এই শিশুরা যখন বড় হবে তখন অনেক উন্নত মানের একটা বাংলাদেশ তারা তৈরি করতে পারবে। কিন্তু এখন যারা বয়স্ক আছে, যাদেরকে ম্যাচিওর্ড বলেন আপনারা, তাদেরকে কে শিখাবে? তাদের মেন্টাল সফটওয়্যারে পরিবর্তন কে নিয়ে আসবে? যে মানুষগুলো এক দিনের মধ্যে গোটা বাংলাদেশের সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলেছে, যে মানুষগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে প্রস্রাব করেছে, যে মানুষগুলো তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতির ভান্ডার, জাদুঘরে আগুন লাগিয়েছে। ধানমন্ডি 32 নম্বর নিজেই একটি দলিল, বাংলাদেশের দলিল, সেটিকেও পোড়ানো হয়েছে। এদের মেন্টাল সফটওয়্যার কে পরিবর্তন করবে? বলবেন এগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাজ নয়, এগুলো জামাত শিবিরের কাজ। আসলেই কি? বাই দ্য ওয়ে, এতদিন জামাত শিবির আওয়ামী লীগের সাথে মিলে একটি আন্দোলন করেছিল, সেটা নিয়ে অনেক হাসাহাসি করেন অনেক প্রগতিশীলরা। এখন তো প্রমাণিত হলো যে জামাত শিবিরের সাহায্য ছাড়া ইভেন ছাত্ররাও আন্দোলন করতে পারে না, করলে সেটা সফল হয় না। সুতরাং এই ছাত্র জনতা তাদের আন্দোলনের শুরুতেই একটা কলঙ্ক লেপে দিয়েছে জামাত শিবিরকে সঙ্গে নিয়ে। এটা তো সেই শেখ হাসিনার স্ট্র্যাটেজিরই পুনরাবৃত্তি হচ্ছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো মূর্তিটি ভেঙে দিয়ে শেখ হাসিনা যে ধর্মান্ধদেরকে আশকারা দিয়েছিলেন, সেটির পরিসমাপ্তি হয়েছে গোটা বাংলাদেশে শেখ মুজিব সহ সমস্ত ভাস্কর্য ভেঙে চুরে একাকার করে দেওয়ার মাধ্যমে। যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র জনতার আন্দোলন যাই বলি না কেন, সেটি বিএনপি বিশেষত জামাত শিবিরের সাপোর্ট পেয়ে বেগবান হয়েছে। সুতরাং আন্দোলন পরবর্তী সময়ে দেখা গেছে গোটা বাংলাদেশকে বিএনপি জামাত শিবিরের অভয়ারণ্য বানিয়ে ফেলা হয়েছে। এমনও ভিডিও দেখলাম বাংলাদেশের মানুষ আকুতি মিনতি করছে আর্মিদেরকে, স্যার স্যার প্লিজ ক্ষমতা নেন। এই মানুষরা বুঝবে গণতন্ত্রের মর্ম? এদের বয়স দেখে বোঝা যায় বিগত আর্মি শাসন আমলে কিংবা বিএনপি জামাত শাসন আমলে এরা খুবই ছোট ছিল, তখন রাজনীতি বোঝার মতো হয়তো তাদের বয়স হয়নি। সুতরাং তারা জানে না আসলে আর্মি শাসন কি জিনিস। ইভেন তারা তো এমন পরিস্থিতি তৈরি করেছে যেন মনে হচ্ছে অলরেডি বিএনপি জামাত দেশে ক্ষমতায় চলে এসেছে। এই জামাত শিবিরকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা যেমন কলঙ্কিত হয়েছিলেন, এই ছাত্র জনতা কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একেবারে তাদের আন্দোলনের শুরু থেকেই জামাত শিবিরকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কলঙ্কিত হয়েছে। তাই সুযোগ পাওয়া মাত্র জামাত শিবির ঝাঁপিয়ে পড়েছে তারা যেটা ভালো পারে ঠিক সেই কাজটাই করতে। গোটা দেশে হত্যা, লুটতরাজ, সংখ্যালঘু নির্যাতন, ধর্ষণ, তারা একেবারে মেতে উঠেছে। যেহেতু জামাত শিবির এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সরকার গঠন করেছে সেই সরকার
জামাত শিবিরকে পূর্ণ সমর্থন দিতে বাধ্য হবে। শুধু তারাই নয়, তাদের সাথে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে হাই সিকিউরড কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আসা শত শত জঙ্গি। পরিশেষে দেশকে জঙ্গির অভয়ারণ্য বানানোর কি স্বপ্ন দেখাচ্ছেন আপনারা? বাই দ্য ওয়ে, শেখ হাসিনার পতনের ঠিক পরপরই সেনা প্রধান তিনি স্পষ্ট কণ্ঠে বলেছিলেন তিনি দেশের মানুষের জান মালের দায়িত্ব নিচ্ছেন। সত্যি আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। শেখ হাসিনার পদত্যাগের পূর্বে যত প্রাণহানি হয়েছে, পরেও ঠিক 2 দিনের মধ্যেই তার সমান কিংবা তার চেয়ে বেশি প্রাণহানি হয়েছে। সেগুলোর দায়িত্ব কে নেবে? ও হ্যাঁ, আমাদের সেনা প্রধান তিনি সেটা অস্বীকার করেছেন, সকল ব্যর্থতার দায় আমার। সত্যিই কি তিনি এতগুলো খুন, ধর্ষণ, লুটতরাজের দায়িত্ব নিয়েছেন? না, এটি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। যখন সেনা প্রধান এইসবের দায়িত্ব নিয়ে নেয়, তখন মানুষ আসলে মুখ বুজে ফেলে। তারা এর দায় আসলে আর কাউকে দিতে পারে না। তারা তো সেনাবাহিনীর সমালোচনা করতে পারবে না, সুতরাং তারা চুপ করে যায়। পুলিশ খুন হয়েছে বলে কি তার বিচার হবে না? পুলিশ কি মানুষ না? তাদের জন্য কি কেউ আর্তনাদ করে না? তাদের বাবা মা নাই? তারা আমার দেশের জনগণ না? নাকি সংখ্যালঘুরা মানুষ নয়, দেশের জনগণ নয়? নাকি আওয়ামী লীগের নেতারা দেশের মানুষ নয়, দেশের জনগণ নয়? তাদের জন্য কেউ হাহাকার করে না? কারো বুক ভেঙে যায় না? কোনো মায়ের বুক খালি হয় না? বাংলাদেশের মানুষ এতটাই আবেগে ভাসে যে তারা শুধুমাত্র ছাত্র জনতার মৃত্যুতে হাহাকার করে, খুব বড় করে হাইলাইট করে, এবং অন্যান্য মৃত্যুগুলোকে হাইড করে, ওগুলো যেন কিছুই না। তারা এইটুকু বোঝে না, আজ যে মৃত্যুগুলোকে তারা কোনো না কোনো ভাবে জাস্টিফাই করছে, এক সময় তাদেরও মৃত্যু হবে এভাবে। অন্য কোনো মানুষ তাদের মৃত্যুগুলোকে জাস্টিফাই করবে। তারা কেন বলতে পারে না সকল মৃত্যুই হচ্ছে অনাকাঙ্ক্ষিত? সুতরাং আপনারা এখন এতগুলো মৃত্যু, এত লুটপাট, এত অনাচার, অরাজকতা দেখেও দেখবেন না, আপনারা সহ্য করে যাবেন। এরকম সহ্য শেখ হাসিনাকেও অনেকেই করেছে, তার বিরোধীরা করেছে, আমরা করেছি। হাসিনা যখন একের পর এক ব্লগার, অ্যাক্টিভিস্ট হত্যা করার মদদ দেওয়া শুরু করলো, তখন কি আমরা বিক্ষুব্ধ হইনি? কিন্তু সহ্য করেছি। কেন করেছি? তিনি প্রকৃতপক্ষেই বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক উন্নয়ন করেছে, যেটি ডক্টর ইউনূস রংপুরে বেড়াতে যেয়েও স্বীকার করেছে যে এখানে অনেক উন্নয়ন হয়েছে। ওই সময়ে যারা 5 বছর হয়তো বিদেশে যেয়ে আবার বাংলাদেশে ফেরত এসেছে, তারা বাংলাদেশের উন্নয়ন দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাবে। আর দ্বিতীয় যে কারণটি ছিল, সেটি হচ্ছে তিনি রাজাকারদের বিচার করেছিলেন। সে কারণে অনেকেই অনেক কিছু দেখে শুনেও সহ্য করেছে। সেই সহ্য করার ব্যাপারটা আমাদেরকে এই সেনাবাহিনী সমর্থিত এই ছাত্র জনতার সরকারকে একেবারে প্রথম থেকেই করা শুরু করতে হলো। কিন্তু এই এত রক্তপাত করে যে গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে আবারও রক্তপাত, এটার বিকল্প কি সত্যিই কোনো কিছু ছিল না? আমি মনে করি ছিল, অবশ্যই ছিল, নিশ্চিতভাবেই ছিল। আমরা যেহেতু গণতন্ত্র মনস্ক নই, তাই সেই বিকল্প সুযোগটি আমরা নিইনি, কখনো সেটা নিয়ে ভাবিও নি। তাহলে কি ছিল সেই বিকল্প রাস্তাটি? আপনারা জানেন, মাত্র কয়েক মাস আগে এই 2024 সালেই একটি জেনারেল ইলেকশন হয়েছিল। বিগত কয়েকটি জেনারেল ইলেকশনের তুলনায় এই ইলেকশনটি অনেক বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল। ব্যারিস্টার সুমনের মতো মানুষ ব্যাপক ব্যবধানে 80-90 হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। আপনারা ভালো করেই জানেন, যতই কারচুপি করা হোক, যখন ভোটের বন্যা বয়ে যাবে, তখন
কোনো কারচুপি করে সেটা ঠেকানো সম্ভব নয়। কারচুপি করে হয়তো 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 ভোট এদিক সেদিক করা সম্ভব, কিন্তু যখন একেবারে ভোটের বন্যা বয়ে যাবে 80,000, 1,00,000 ভোট কম বেশি, এটা কারচুপি দিয়ে মেক আপ করা সম্ভব নয়। সুতরাং আওয়ামী লীগকে সরানোর জন্য আপনারা নিশ্চয় সেই ভোট বন্যা বইয়ে দিয়েছিলেন না। আপনারা সেই ইলেকশনের দিন ঘরে বসে সিগারেট ফুকিয়েছেন, পাড়ায় পাড়ায় চা খেয়ে সময় নষ্ট করেছেন, কেউ হয়তো বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছেন, একটা ছুটির দিন খুব আমেজ করে কাটিয়েছেন। অথচ সেই দিনই আপনারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারতেন। আপনারা বলবেন আমরা ভোট দিতে না গেলেও অটোমেটিক ভোট হয়ে যায়। আপনারা বলবেন বিকল্প যারা ছিল তারা তো ঘুরে ফিরে আওয়ামী লীগেরই। বলার আগে জাস্ট কয়েকটা সেকেন্ড একটু চিন্তা ভাবনা করেন। সেই ইলেকশনে উপস্থিতি ছিল 40%-এরও কম। আপনি না গেলেও যদি আপনার ভোট দেওয়া হয়ে যায়, তাহলে সেখানে তো উপস্থিতির হার 100%-এর কাছাকাছি থাকতো। বললাম না, কারচুপি করে 2-3 হাজারের ভোট ব্যবধান মেক আপ করা সম্ভব। 40% উপস্থিতিকে 100% করা সম্ভব নয়। সেই দিন যদি আপনারা ভোট বন্যা বইয়ে দিয়ে সমস্ত বিকল্প প্রার্থীদেরকেও জয়লাভ করিয়ে দিতেন, আওয়ামী লীগ যদি 1-2টা বাদে সমস্ত সিট হারিয়ে দিত, আওয়ামী লীগের প্রধান হিসাবে শেখ হাসিনা সরকার গঠন করতে পারতেন না। অন্তত তিনি প্রধানমন্ত্রী হওয়ার নৈতিক অধিকার হারাতেন। বিকল্প সমস্ত প্রার্থী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিত কে হবে পরবর্তী সরকার প্রধান। সেখানে ডক্টর ইউনূসও হতে পারতেন। রাজনীতির বাইরের মানুষকে মন্ত্রী নিয়োগ করার রেওয়াজ বাংলাদেশেই আছে, কিন্তু আপনারা তো সেটা করেননি, কারণ আপনারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। আপনাদের অভিমান, আপনারা বিএনপি জামাতকে ভোট দিতে পারবেন না, সুতরাং আপনারা ভোট কেন্দ্রে যাননি। যে মানুষগুলো আপনাদের ভোট চায় না, যারা ওঁত পেতে বসে থাকে কখন দেশে হাঙ্গামা করে তারপরে ক্ষমতা দখল করবে, দেশের সম্পদের অপচয় করে, জান মালের অপচয় করে, আন্দোলন করে, প্রাণহানি ঘটিয়ে কিভাবে ক্ষমতা দখল করবে, সেই আশায় যারা বসে থাকে, যারা আপনাদের ভোট চায় না, যাদের আপনাদের ভোট লাগবে না, আপনাদের কাছে আসে না ভোট চাইতে, তাদেরকেই ভোট দেওয়ার জন্য আপনাদের প্রাণ আকুবুকু করে। তাদেরকেই ভোট দিতে না পারলে আপনারা অভিমান করেন, আপনারা ভোট কেন্দ্রেই যান না। এই ধরনের মন মানসিকতা সম্পন্ন মানুষগুলোকে নিয়ে গণতন্ত্রের স্বপ্ন দেখা কি আসলে যায়? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশের মানুষ পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অগণতন্ত্র মনস্ক। কারণ তারা এখন জেনে গেছে যে কোনোভাবে গণভবন দখল করে নিতে পারলেই যে কোনো সরকারকে নিমিষেই সরিয়ে ফেলা যায়। ফলে এরপর থেকে যে সরকারই আসবে সেটা খুবই আনস্টেবল হবে। তারা তাদের 5 বছরের মেয়াদ কোনো রকমে শেষ করতে পারলেই একেবারে বেঁচে বত্তে যাবে। ফলে তারা কোনো রকম শক্ত ডিসিশন নিতে পারবে না। বৃহত্তর স্বার্থে অনেক সময় সরকারকে অনেক শক্ত পদক্ষেপ নিতে হয়। খুব সহজ একটা উদাহরণ দিই। আপনি যদি চান যে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন করবেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, তখন আপনাকে বাধ্য হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি করতেই হবে। যদি ইনফ্লেশন না থাকে তাহলে আপনি বিশাল বিশাল উন্নয়নমূলক প্রজেক্টে অর্থায়ন করতে পারবেন না। উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশনকে যতটা খারাপভাবে নেওয়া হয়, উন্নয়নশীল দেশগুলোতে ততটা খারাপভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ উন্নয়নশীল দেশগুলোতে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার পড়ে, যেগুলো উন্নত দেশে অলরেডি করা হয়ে গেছে। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি কিছু করে যেতে চান, কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে রেখে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার বর্তমান সময়ে কিছুটা কষ্ট, কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে। কিন্তু কোনো মুখরোচক সরকার যে কোনো উপায়ে তার জনগণকে যদি শুধু বর্তমান সময়টার জন্য খুশি রাখতে চায়, তাহলে কোনোভাবেই
বিশাল বিশাল উন্নয়নমূলক কাজ হাতে নিতে পারবে না। আপনারা দেখবেন আগামী বছরগুলোতে যেসব অসমাপ্ত উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো আর সমাপ্ত হবে না। দেশে আর নতুন করে বড় বড় 4 লেন 5 লেন 6 লেন 8 লেনের রাস্তা তো হবেই না। যেসব রাস্তা আছে সেগুলোই ভাঙতে ভাঙতে নদী নালা খাল বিল হয়ে যাবে। নতুন কোনো এয়ারপোর্ট হবে না, নতুন কোনো ফ্লাইওভার হবে না, নতুন কোনো মেট্রো লাইন হবে না, আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন হবে না। যে যমুনা রেল ব্রিজের কাজ প্রায় শেষের পথে, যেটা খুব শীঘ্রই উদ্বোধন হওয়ার কথা ছিল, এখন দেখবেন সেটা কত দেরিতে উদ্বোধন হয়, আদৌ হয় কি না। এই ছাত্র জনতা, বিএনপি, জামাত শিবির মিলে যত সম্পদ নষ্ট করেছেন, যত পুড়িয়েছেন, সেগুলো ঠিকঠাক করার জন্য, মেরামত করার জন্য আকাশ থেকে টাকা পড়বে না। সেগুলো আপনাদের কাছ থেকেই নেওয়া হবে। অন্যান্য যেসব উন্নয়নমূলক খাত ছিল সেখান থেকে টাকা এই সব খাতে এখন ব্যয় করা হবে। আল্লাহ দেশ চালায় না, আপনার দেশ আপনাকেই চালাতে হবে, আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ববোধ যতদিন না জন্মাবে ততদিন কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই বৈষম্য বিরোধী সরকারও ব্যতিক্রম নয়। তারাও আল্লাহর হাতেই দেশ ছেড়ে দিবে। তার প্রমাণ পাওয়া যায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানেই। তারা যে শুধু নামেই বৈষম্য বিরোধী, তার প্রমাণ পেতে খুব বেশি দূর যাওয়া লাগে না। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানই শুরু হয় কোরআন পাঠের মাধ্যমে। এটা কি বৈষম্য নয়? সেখানে গীতা নাই কেন? সেখানে ত্রিপিটক নাই কেন? বাইবেল নাই কেন? কিংবা আদৌ কোনো ধর্মগ্রন্থ কেন পড়তে হবে? একটা সরকার গঠন কিংবা দেশ পরিচালনার সাথে এসব ধর্মগ্রন্থের আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে? এই বৈষম্য বিরোধী সরকার, তারাও তো শেখ হাসিনার দেখানো পথেই চলা শুরু করেছে। শেখ হাসিনা তো হেফাজত ইসলামকে কাছে টানার জন্য তাদেরকে হেলিকপ্টারে চড়িয়েছেন, রেলের জমি দান করেছেন। কিন্তু এই সরকার তো একেবারে হেফাজত ইসলামকে তাদের সরকারের অংশই বানিয়ে ফেলেছে। হেফাজতের প্রাক্তন আমিরকে তাদের উপদেষ্টা নিয়োগ করেছেন। এই সরকারের মধ্যে আবার রয়েছে চুল খোলা, এমনকি চুল কাটা কিছু নারী। এই আমিরের সাথে যদি এই নারী কোনো টক শোতেও যায়, সেখানেও তো তারা মারামারি লাগিয়ে দিবে। তারা একসাথে মিলে একটা সরকার কিভাবে পরিচালিত করবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্য দমন করার জন্য এই পিচ্চি দুইজনকে, অর্থাৎ এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ট্রাম্প কার্ড হিসেবে ডক্টর ইউনূস ব্যবহার করতে পারেন। যদি কোনো মতানৈক্য হয় তখন খুব সহজে বলতে পারবেন এই ছাত্ররা যা চায় সেটাই হচ্ছে ফাইনাল। আর এই ছাত্ররা ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী, সেখানে ঢাকা ভার্সিটির শিক্ষক, তাদের কথা না শুনে কোনো এক দেওবন্দের হুজুরের কথা নিশ্চয়ই শুনবে না। সুতরাং দেখা যাবে ডক্টর ইউনূস যা বলবে সেটাই কার্যকর হবে। আর আমি যতটুকু জানি, ডক্টর ইউনূস তার উপর দিয়ে অন্য কেউ কথা বলুক সেটা খুব একটা পছন্দ করে না। তারপরও দেখা যাক গণতন্ত্রের মঞ্চে তারা কতটা গণতান্ত্রিক আচরণ করে, সেটা দেখার জন্য অধীর আগ্রহে সারা দেশবাসীর মতো আমিও অপেক্ষায় আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছে, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করার স্বপ্ন দেখাচ্ছে, এমনকি নতুন সংবিধান প্রণয়ন করার কথাও শুনছি। আমরা খুবই আশান্বিত। আমরা এগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল হয়েছে, এটা দেখে যদি মরতেও পারি তবুও শান্তি। তাদের এসব উদ্যোগকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো জিনিসেরই সংস্কার প্রয়োজন। আর যে জিনিসটিকে ভাবা হয় যে সমস্ত রকম সংস্কারের ঊর্ধ্বে, যাকে রিফর্ম করা যায় না, সংস্কার করা যায় না, তাকে বাতিলের খাতায় ফেলে দিতে হয়, তাকে বর্জন করতে হয়। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে, কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হয়ে সিস্টেম ডেভেলপ করার কথা আমি নিজেও সেই 2011 সাল থেকে প্রকাশ্যে বলে আসছি। না, সেই 2011 সালের ভিডিও এখন খুঁজতে যেন না, সেটা পাবেন না। আমার চ্যানেলটি বন্ধ আছে। শেখ হাসিনার আমলে আমি আমার চ্যানেল
বন্ধ রাখতে বাধ্য হয়েছি সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়ে, তার শাসনের ধরনের ভয়ে। সেই ভয় আমাকে আর কতদিন নিয়ে বেড়াতে হবে ইভেন আমি জানি না এই ভিডিও আমি আপলোড করতে পারবো কি না। আমাদের কি সারা জীবনই ভয় করেই চলতে হবে? আমরা এই মুক্তমনারাই কিংবা অধার্মিক নিধার্মিক যাই বলেন না কেন, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত নির্যাতিত সংখ্যালঘু। বাংলাদেশে আমরা সংখ্যালঘু বটে, তবে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি পরিমাণ নিধার্মিক রয়েছে সেই পরিসংখ্যান কিন্তু কারো কাছে নেই। কারণ নিধার্মিকরা খুব সহজে আত্মপ্রকাশ করতে পারে না। এখানে দেশে যখন সত্যিকারের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সমস্ত নিধার্মিক যখন নিঃসংকোচে আত্মপ্রকাশ করতে পারবে, নিজেদের বিশ্বাস অবিশ্বাস নির্বিঘ্নে আলোচনা সমালোচনা করতে পারবে, তখনই কেবল জানা যাবে বাংলাদেশে নিধার্মিকরা সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ। ইনফ্যাক্ট সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নিয়েও এই নিধার্মিকদের কোনো মাথা ব্যথা নেই। তারা সংখ্যালঘু হলেও যে অধিকার পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে, সংখ্যাগুরু হলেও ঠিক একই অধিকারই তারা পাবে, বেশিও নয় কমও নয়। যে নামেই ডাকি না কেন, এই সংখ্যালঘু গোষ্ঠীর যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে সেই স্বাধীনতার কোনো তাৎপর্য নেই। কেউ অযৌক্তিক, হাস্যকর, এমনকি বিভেদ তৈরি করে এরকম কথাবার্তা, অন্যদের প্রতি হিংসা, এগুলো মাইক লাগিয়ে শোনাবে, আর কেউ যৌক্তিক সমালোচনা ঘরে বসেও করতে পারবে না। এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ নয়। তাহলে সেই স্বাধীনতা অর্থহীন, সেই রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ। যত দ্রুত সম্ভব এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার জন্য এই সরকারের প্রতি বিনীত অনুরোধ রইল। যদি আমি খুব ভালো করেই জানি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকুক বা না থাকুক, মুক্তমনাদের ভয়েই থাকতে হবে সারাটা জীবন এই বাংলাদেশে। আপনারা বলছেন বিজয় হয়েছে, যেই লাউ সেই কদু হইলে তো সেটাকে বিজয় বলা যায় না। যতক্ষণ পর্যন্ত মূল সমস্যায় হাত না দেওয়া হচ্ছে ততক্ষণ কোনো বিজয়ই বিজয় না। মূল সমস্যাটা কি? গণতন্ত্র মনস্কতা। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে গণতন্ত্রায়ন করতে হবে, ব্যক্তিকেন্দ্রিক না করে নিয়মতান্ত্রিক করতে হবে, এবং একই সাথে রাষ্ট্রের জনগণকেও গণতন্ত্র মনস্ক করে তুলতে হবে। সেজন্য তাদেরকে সুশিক্ষিত করতে হবে, আইনের প্রতি তাদেরকে শ্রদ্ধাশীল হতে শেখাতে হবে, তাদেরকে বিজ্ঞান মনস্ক করতে হবে। গণতন্ত্রের চর্চা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, প্রতিটি ক্ষেত্রে মানুষ যখন গণতন্ত্রের চর্চা করবে তখনই গণতন্ত্র রাষ্ট্রীয়ভাবে সফল হবে। আর সেটা যতদিন না হচ্ছে কোনো বিজয়ই আসলে বিজয় নয়। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অন্য কারো নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করছেন। এই নাম নিশানা মুছে দেওয়ার ইতিহাস বাংলাদেশে প্রথম না, এর আগেও অনেকে করেছে। হয়তো আপনাদের পরেও আপনাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য কেউ প্রস্তুত হচ্ছে। এটা কোনো বিজয় না, তবে আমি বিজয়ের অপেক্ষায় থাকব। আপনারা অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সেগুলো কার্যকর আমি দেখতে চাই। প্রস্তাব দেওয়া খুব সহজ। যে মানুষগুলো খুব বেশি দিন না, হয়তো 2-4 বছর কোনো উন্নত দেশে কাটিয়েছে, তারা খুব সহজেই বুঝতে পারবে বাংলাদেশ কোথায় কোথায় পিছিয়ে আছে, উন্নত হতে গেলে কি কি করতে হবে। হয়তো আপনাদের উপদেষ্টা মণ্ডলীর সকলেরই সেই এক্সপেরিয়েন্স আছে। 2 জন পিচ্ছি আছে কিনা আমি জানি না, কিন্তু বলা এক জিনিস, করা আর এক জিনিস। আপনারা যদি করতে পারেন, যেসব সংস্কারের প্রস্তাব উঠে এসেছে সেসবকে আমি খুব সাধুবাদ জানাই। সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, I'll be the first one to congratulate you. আমরা আশাবাদী হতে চাই, তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। সব মিলিয়ে বাংলাদেশের জন্য খুব একটা সুখবর আমি দেখতে পাচ্ছি না। সবগুলো পক্ষ, সরকার, সেনাবাহিনী, ভারত, অন্যান্য দেশ, সাধারণ জনগণ, ছাত্র জনতা, অন্যান্য রাজনৈতিক দল, সবার অ্যাপ্রোচগুলো
যে ডিরেকশনে যাচ্ছে তাতে মনে হচ্ছে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে আরো একটা সহিংসতা হতে পারে। সে ব্যাপারে অবশ্যই সবার সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত, কারণ আমরা সাধারণ জনগণের সবচেয়ে বড় অংশ কখনোই সহিংসতা চায় না। যে কোনো মূল্যে সহিংসতা পরিহার করতে হবে এবং অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা আমরা ইচ্ছে করলেও কখনোই থামাতে পারবো না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে তিতা টিভিতে। আমার পেছনে যে তারাগুলো দেখছেন সেগুলো এক একটি স্বপ্ন, আর সেই স্বপ্নে পৌঁছানোর জন্য যে ঝাড়ুটি দেখছেন, এই ঝাড়ু দিয়ে সমস্ত পুরনো ময়লা জঞ্জাল আবর্জনা পরিষ্কার করে তবেই সেই স্বপ্নের কাছে পৌঁছানো যায়। আর ঝাড়ুটি লাল কেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। স্বপ্নে পৌঁছাতে গেলে রক্ত ঝরে।